শেষ পরীক্ষা, এই শব্দটাই যেন বুক হালকা করে দিল বিন্দুর। এবার থেকে সে মুক্ত। এতদিনের চাপ, ক্লান্তি, প্রতীক্ষা সব পেরিয়ে এখন শুধু ফেরা নিজের নীড়ে। হ্যাঁ, নিজের নীড়। বিয়ের আগ পর্যন্ত বাবার ভিটেটাই তো হয় মেয়েদের একমাত্র আশ্রয়। মার্সিডিজ গাড়িটা ছুটে চলছে শহরের বুকে, জানালার কাছে কপাল ঠেকিয়ে বাইরের দুনিয়াটাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে বিন্দু। এটাই শেষ দেখা। এই কংক্রিটের শহর, অজস্র গল্প, সতর্ক মুখ, সব পিছিয়ে যাচ্ছে দৃশ্যপটের মতো। ঝুমা, সাজজাদ রেজা, রুহি, তাদের ছেড়ে চলে যাওয়ার ভাবনায় মন খচখচ করছে। রুহিকে তো ঠিক বন্ধু বললেও কম পড়ে, বোনের চেয়েও বেশি। আর সাজজাদ রেজা জন্মদাতা নন, কিন্তু পিতার চেয়েও আপন। এতটা ভালোবাসা কি কোনো বাবা দিতে পারে? এই শহরে আসার পর এক মুহূর্তের জন্যও নিজেকে একা মনে হয়নি। রুহি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে তাকে। সাজজাদ রেজার মতো ভালো মানুষ বিন্দু দুটো দেখেনি। ভদ্রলোক এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি বিন্দু তার জন্মগত সন্তান নয়। সব সময় নিজের সন্তানের মতো ট্রিট করে গেছে। মীরা, যার প্রতি ছোট থেকে ঘৃণা ছিল, তিনিই বুঝিয়ে দিয়েছেন, মায়েরা কখনোই দূরে থাকেন না, কেবল সময় ভুলিয়ে রাখে। এই 9 মাসে মীরার ভালোবাসা যেন অতীতের সব শূন্যতাকে ঢেকে দিয়েছে। তবুও প্রশ্নটা রয়ে যায়, তাহলে মা কেন চলে গিয়েছিল? মীরা তার যত্নে আদরে বুঝিয়েছে বিন্দু তার কতটা জুড়ে। বিগত 16 বছরের ভালোবাসা যেন এই 9 মাসেই উজাড় করে দিতে চেয়েছে। বিন্দুও উপলব্ধি করেছে তার মা তাকে বড্ড ভালোবাসে। এই 9 মাস ছিল জীবনের বেস্ট মুহূর্ত। এত সুখে, এত আদর, এত যত্ন জীবনে কখনো পায়নি সে। এই শহরে এসে যেমন ভালোবাসা পেয়েছে তেমন কিছু ঘৃণাও কুড়িয়েছে দাঁড়ি। জানালার থাইয়ের সঙ্গে মাথা এলিয়ে দিল বিন্দু। পাশেই অর্ণ ড্রাইভ করছে, বিন্দু তাকায় না সেদিকে। অর্ণ সামনের দরজা খুলে দিলে সে বিনা বাক্যে উঠে বসেছে। কি লাভ শুধু শুধু বাকবিতণ্ডা করে? একটু পরে তো সে চলে যাবে। হঠাৎ করে মাথা ঘুরে ফিরে আসে হেনা খানের চোখ দুটো। লজ্জা, অপমান আর ঘৃণার মিশ্র আবেশে ভরে যায় বিন্দুর ভেতরটা। তাই হয়তো পরীক্ষাটাও ভালো হয়নি আজ। সব মিলিয়ে এক বিষণ্ণ চুপচাপ। লজ্জায় ঘৃণায় টলমল করে উঠে মেয়েটির হৃদয়ে। সেই জল গড়িয়ে পড়ার আগে অতি সপ্তপনে মুছে ফেলে সে। মার্সিডিস গাড়িখানা শেখ বাড়ির গেট সম্মুখে থামতেই বিন্দু আস্তে ধীরে নেমে গেল। অর্ণ কেবল শীতল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকল মেয়েটার পথপানে। বাড়িতে প্রবেশ করতে লিভিং রুমে দেখা মিলল সাজজাদ রেজা আর মীরার। থমথমে মুখে বসে আছে দুজন, যেন ওদের অপেক্ষায় ছিল। বিন্দু আসতেই সাজজাদ রেজা তীর গলায় বলেন, বিন্দুকে খাবার খাওয়াও। মীরা মুখ খুলতে গিয়ে থেমে যায়। কিছু বলতে চাইলে সাজজাদ রেজা থামিয়ে দেন। যা বলছি সেটা করো, ওর আগে কিছু খাওয়া দরকার। ঝুমা, খাবার দাও। মীরা হঠাৎ হাঁক ছুড়ে দেন। পরপর বিন্দুর দিকে তাকিয়ে বলেন, বেসিনে হাত মুখ ধুয়ে এসো। বিন্দু থমকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা মৃদু গলায় উত্তর দেয়, কিছু না, খেয়ে নাও আগে। রুহি পাশে এসে বলে, আগে গোসল করি তারপর খাবো। মীরা কড়া গলায় জানায়, ফ্রেশ হওয়ার সময় নেই, আমরা এখনই গ্রামে যাচ্ছি। এখনই যাচ্ছি। বিন্দু একটু অবাক হয়ে বলে, আপনারাও যাবেন? কিন্তু আমি তো কিছুই গুছাইনি। গোসল করে গুছিয়ে তারপর। মীরা ততক্ষণে হাত ধরে ভাত মেখে তুলে দিচ্ছে বিন্দুর মুখে। গুছাতে হবে না, এভাবেই চলো। হঠাৎ বুকটা ধপ করে ওঠে বিন্দুর। কিছু একটা ঠিক নেই। সাজজাদ রেজা আর মীরার চোখে কালো ছায়া। কি লুকাচ্ছে তারা? বিন্দু ভয়ে মেশানো শ্বাসে বলে, সত্যি করে বলুন, দাদি ঠিক আছে তো? নিস্তব্ধতায় ঝিমিয়ে পড়ে লিভিং রুম। তারপর মীরা নিচু গলায় বলে, তোমার দাদি অসুস্থ, তোমাকে দেখতে চায়। বিন্দুর হাত পা অবশ হয়ে আসে। ঠিক তখনই বাজে সাজজাদ রেজার ফোন। তিনি কথা বলেন, ওপাশে কি বলছে বোঝা যায় না, কিন্তু সাজজাদ রেজার কথাগুলো স্পষ্ট শুনতে পায় বিন্দু। মাতৃ এসেছে, হ্যাঁ, গোসল করিয়ে রাখলেই ভালো হয়। বাকি কাজ আমরা এসে করব। বিন্দুর নিঃশ্বাস জমে যায় গলায়। 3টি শব্দ তার ভেতরটা ধ্বংস করে দেয়। গোসল করিয়ে রাখো। সে কাপা কাপা গলায় বলে ওঠে, কি হয়েছে আমার দাদির? প্লিজ বলুন। মীরা চুপ। তবে চোখের কোণ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। বিন্দু কি এতটাই ছোট? গলার ভাত বুকে আটকে দিল। সে যা ভাবছে সব মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা। মিথ্যে বলছো? না, না বলো, প্লিজ বলো না। বিন্দু কাপা কণ্ঠে আর্তনাদ করে ওঠে। তখনই সাজজাদ রেজা বলেন, দাদি নেই। বিন্দু
ঘণ্টাখানেক আগে শেষ নিঃশ্বাস ফেলেছেন। পৃথিবী থেমে যায় বিন্দুর কাছে। দাদি নেই, শব্দটা ওর মনে একটুও ঢুকল না। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। শুধু এক শব্দ কাঁপিয়ে দেয় ঘরটাকে। দাদি। মাটিতে বসে পড়ে যায় বিন্দু, তার দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে যায় কিছুটা করে। এই তো কিছুক্ষণ আগেও ভেবেছিল দাদির মুখটা দেখবে, গল্প করবে, কিন্তু এখন সব কেমন ফাঁকা। কণ্ঠে ওঠে একটাই দীর্ঘশ্বাস, যা আর কোনোদিন দাদির কানে পৌঁছাবে না। অর্ণ শেখ বাড়িতে ঢুকল দুপুর নাগাদ। ঝুমা তখন লিভিং রুমে বসে টিভি দেখতে ব্যস্ত। অর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই জিজ্ঞেস করল, বাড়িটা নিস্তব্ধ যে, বাকিরা কোথায়? মা, আপনি কিছু জানেন না ভাইজান। অবাক হয়ে বলে ওঠে ঝুমা। অর্ণর কপাল কুঁচকে এলো। সে গম্ভীর গলা জিজ্ঞেস করল, কি জানি না। সকালে বিন্দুর দাদি মারা গেছে। ভীষণ কান্নাকাটি করছিল বিন্দু। পরীক্ষা দিয়ে এসে সেভাবে বেরিয়ে গিয়েছে তারা। বড় মা আপনাকে তো ফোন দিয়ে। বাকি কথা শোনার আগেই অর্ণ সিঁড়ি থেকে নেমে সদর দরজায় পা বাড়ালো। অর্ণকে পুনরায় বেরিয়ে যেতে দেখে ঝুমা বলে ওঠে, আপনি আবার কোথায় যাচ্ছেন ভাইজান? খাবেন না? অর্ণ বড় বড় পা ফেলে ফোনে কিছু টাইপ করতে করতে ততক্ষণে বেরিয়ে গিয়েছে। গ্রামের রাস্তা যতই এগোচ্ছে ততই যেন ভারী হয়ে উঠছে বাতাস। আকাশটাও যেন আজ শোকাহত, ঘন মেঘে ঢাকা, রোদ নেই, কেবল বাতাসে একটা অস্থিরতা। বিন্দু চুপচাপ বসে আছে গাড়ির ভেতর। কোনো কথা নেই, চোখের দৃষ্টি শূন্য, জলপ্রপাতের ন্যায় অশ্রু গড়ায় নীরবে। পিছনে মীরা আর রুহি আগলে রাখে মেয়েটিকে। দুজনেই নিশ্চুপ। বিন্দু জানালার কাছে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। মনে পড়ছে দাদির হাঁটা, দাদির হাত, দাদির কণ্ঠস্বর। সেই শেষ চিঠি, সেই শেষ গল্পের রাতটা, সেই ছোট্ট বেলা থেকে যুবতীর সবটাই দাদির হাত ধরে চলা। একজন মায়ের মতোই বুকে আগলে রেখেছে তাকে। জীবনের 16টা বছর শুধু দাদি ছিল তার সুখ দুঃখের সাথী। আজ দাদি নেই। হঠাৎ একটা দমকা বাতাসে কেঁপে ওঠে বিন্দুর বুক। দাদিকে আমি শেষবার দেখতে পারবো তো? বিন্দু নিজের মনের মধ্যে প্রশ্নটা ছুড়ে দেয়। উত্তর পায় না। গ্রামে ফিরতে ফিরতে সন্ধে নামে। টিনের চৌচালা ঘরের পাশে মানুষ ভিড় করেছে। সাদা কাপড়ের মোড়ানো ছোট্ট শরীরটা খুব যত্নে শুয়ে আছে খাটিয়ায়। বাড়ির গেটের ঠিক বাইরে শত শত মানুষের ভিড়। চারদিকে কান্না, কোরআন তিলাওয়াত, ফিসফাস। শরীরটা ঝিমঝিম করছে বিন্দুর, পা যেন চলতে চায় না। এক হাতে রুহি ধরেছে তাকে। অন্য পাশে মীরা, নীরবে একটা ভরসার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে তারা। ভেতরে ঢুকতেই বাড়ির উঠানে দাদির কাফনের সাদা কাপড় ঢাকা মুখটা দেখে হাওয়াহীন এক নিঃশ্বাস গলায় আটকে যায়। নাজুক দেখানা টলমল করে। দাদি। বিন্দু হাঁটু গেড়ে বসে পড়ে দাদির মাথার পাশে। দুই হাত দিয়ে দাদির হাত জড়িয়ে ধরে কাঁদে, যেন আজ এই একটিবারের কান্নাতেই সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। হৃদয়বিদারক সুরে বলে, চোখ খুলে দেখো দাদি, তোমার মনি এসেছে। আমি এসেছি দাদি, একটু কথা বলো আমার সাথে। তুমি তো কথা দিছ আমি এলে গল্প বলবে। তুমি তো বলেছিলে অপেক্ষা করবে। বিন্দুর কান্না আওয়াজ পেতেই ঘরের ভেতর থেকে ছুটে এলো সমবয়সী দুটি মেয়ে। একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল। মীরা আর রুহি দুপাশে দাঁড়িয়ে কান্না করছে। সাজ্জাদ রেজা একটু দূরে দাঁড়িয়ে, চোখে গভীর স্তব্ধতা। কেউ কিছু বলে না। শোকের আবরণে ডেকে গেছে চারপাশ। কাঁদতে কাঁদতেই বিন্দু নিস্তেজ হয়ে পড়ে, সেন্স আছে তবে শক্তি নেই। দাফনের পূর্ব মুহূর্তে নারীদের দেখার সুযোগ দেয়া হয়। বিন্দু সেই থেকে একইভাবে বসে আছে খাটিয়ার পাশে। একটু পরে নিয়ে যাবে দাদিকে। শেষবারের মতো ওর কপালে একটা চুমু দেবে। বিন্দুর গলা কাঁপছে, সে এগিয়ে যায়। দাদির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে হাউমাউ কেঁদে উঠল। হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। ঠিক তখনই অর্ণর আগমন ঘটে সেখানে। খাটিয়ার পাশে চাচা ফারুকের কোলের উপর বিন্দু নিস্তেজ হয়ে বসে আছে, গায়ে স্কুল ইউনিফর্ম, সাদা সালোয়ার, আকশি রঙের কামিজ ধুলোয় মাখামাখি। পাশেই দাঁড়িয়ে আছে রুহি, মীরা সহ গায়ের অনেক মহিলারা। অর্ণ থেমে থাকা জলের মতো শীতল চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। সাদি মায়া মায়া দৃষ্টিতে দেখে যাচ্ছে তার ছোট্ট প্রিয়াকে। মেয়েটি প্রাণপ্রিয় বন্ধুর মতো বনের পাগলামি দেখে কাঁদছে দাঁড়ি। মৃতদেহ নিয়ে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য। বিন্দু দিতে নারাজ তার দাদিকে। মীরা মেয়েকে শক্ত করে আগলে রেখেছে। তার দু চোখ বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। বিন্দুর মনে হচ্ছে তার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে, নিঃশ্বাস আটকে আছে। আফসোসে বুকটা ফেটে যাচ্ছে, একটা পলক শেষ দেখা দেখতে না পারার আফসোস।
বিন্দু শরীরের ভর ছেড়ে দিতেই মীরা তড়িঘড়ি শক্ত করে আগলে ধরল দাড়ি। দাঁড়ানো থেকে বসতে চাইল সে, তার আগেই একজোড়া শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে বিন্দুর অচেতন নাজুক দেখানা। দৃঢ়তায় দুহাতে শূন্য তুলে ঘরের ভেতর নিয়ে চলে। একজন অর্ধ বয়স্ক মহিলা তড়িঘড়ি গিয়ে রুম দেখিয়ে দিলেন। অর্ণ আস্তে করে শুয়ে দিল বিন্দুকে, নাক মুখ ফুলে বেহাল দশা। রুহি মীরাও পিছু পিছু আসে। অর্ণ বিন্দুর নিস্তেজ মলিন মুখের দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, ওর পোশাক চেঞ্জ করে দিন। মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল না ফেরা এক যাত্রা। তিল যে চলে যায়, সে চলে যায়, রয়ে যায় কেবল অসহ্য এক শূন্যতা। তিল চোখে জল নেই, তবুও বুকের ভেতর ঢেউ তোলে কান্না। তিল যা বলা হয়নি, যা বলা হতো, সব জমা থাকে না বলা দুঃখের ফাইল বুকে। তিল শেষবার কেউ নাম ধরে ডাকেনি, শুধু নীরবতায় ডুবে গেছে পরিচয়টা। তিল মৃত্যু শরীর নিয়ে যায়, আত্মা রয়ে যায় স্মৃতির গন্ধে, গালে রাখা হাতের উষ্ণতায়। জানাজা শুরু হলো পুরুষদের পাশে অর্ণ দাঁড়ায়। অর্ণ সব সময়ের মতো চুপচাপ। তার চোখে কোনো অস্থিরতা নেই, কিন্তু মনটা বোঝা দেয় অদ্ভুত ভার। বিন্দু তখনও ঘরে পড়ে আছে জ্ঞান হারিয়ে। চারদিক নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসছে ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটি উচ্চারণ যেন ছুরির মতো কাটছে বাতাস। আর ফারুকের বুক মাটির প্রাণে ভরে গেছে চারপাশ। ফারুকের হাতে ধরা কাফনের পেছনে যেন একটা দহন, একটা অতল চিৎকার জমে আছে, অথচ চোখ একটুও ভেজেনি তার। সে জানে কান্না ওর মতো পুরুষদের মানায় না, তবুও বুকের ভেতর থরথর করে উঠছে প্রতিটি নিঃশ্বাস। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ মা চলে গেল যে আজ। লোকজন দাফনের প্রস্তুতিতে ব্যস্ত, অর্ণ নিজ হাতে মাটি দিতে নামে। এই প্রথমবার কারো জানাজায় অংশ নিয়ে তার ভেতরের মানুষটা এমন অস্থির, নয়নে অশ্রু নেই, কিন্তু হৃদয়ে ঝড়। অন্য পাশে ঘরের এক কোণে বিন্দু নিঃশ্বাস পড়ে আছে। মীরা, রুহি, গ্রামের আরো মহিলা সবাই তাকে ঘিরে ধরে আছে। জ্ঞান ফেরে না কিছুতেই। চোখ বন্ধ, ঠোঁট নিস্তব্ধ, কপাল জ্বরে গরম। রুহি কান্না গিলে ফিসফিস করে বলল, ফুলের জ্ঞান কেন ফিরছে না মীরামা? আমার খুব ভয় লাগছে, ভাবে যদি কিছু হয়ে যায়। ফুল যে সহ্য করতে পারেনি। রোকেয়া বেগম চলে গেলেন ঠিকই, নিঃশব্দে, নির্বাক বিদায়। আর জীবন একবারে থমকে গেল কারো কাছে মা, কারো কাছে আশ্রয়, আর কারো কাছে একটি শেষ শ্বাস নিয়ে। তুমি বলেছিলে পরীক্ষা শেষে ফিরবি, আমি তো আছি, গল্প শোনাবো আবার। কিন্তু দাদি, তুমি তো অপেক্ষা করলে না। আজ আমি ফিরলাম, তুমি নেই। ঘরের কোণায় তোমার শীতল হাতটা নেই। নেই সেই চোখে মার চাদর। আমি বইটা পাশে রেখে বলবো না, আর একটু পরে। কারণ এখন গল্পও নেই, আর গল্পওয়ালাও নেই। তুমি কি খুব দূরে চলে গেলে দাদি? যেখানে ফোন যায় না, যেখানে কেউ কান্না শোনে না। তোমার আঁচলে মুখ লুকিয়ে কেঁদে নিতে ইচ্ছে করে। কিন্তু আজ আমার কান্নারও জায়গা নেই। এতবার বলেছিলে, দূরে থেকেও কাছের মানুষ দূর হয় না। কিন্তু আজ আমি এত কাছে এসেও তোমায় ছুঁতে পারছি না। তুমি নেই, আর আমার ছোট্ট পৃথিবীটাও আজ নেই। বিন্দু কাঁদতে কাঁদতে নিজের গাল চেপে ধরল দাদির গন্ধমাখা সেই শাড়ির ভাঁজে। কান্নার শব্দে ঘরের নিস্তব্ধতা খান খান হয়ে গেলেও কোনো সাড়া নেই, কেউ আর কাছে এসে বলে না, চুপ কর মা, আমি তো আছি। তার দৃষ্টি থমকে গেল দেয়ালের দিকে ঝুলে থাকা দাদির শেষ তোলা ছবিটায়। চোখে চশমা, ঠোঁটে সেই নরম হাসি, যেটা বিন্দুর সারাদিনের ক্লান্তি ভাসিয়ে দিত এক নিমেষে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, যেন ছবির মানুষটা বুঝি চোখ মেলে কিছু একটা বলবে। কিন্তু না, সব চুপচাপ। দেয়ালও, বাতাসও, মেঝেতে পড়ে থাকা দাদির জোনাকের কৌটোটাও। বিন্দু ভাঙ্গা স্বরে ফিসফিস করে বলল, তুমি বলেছিলে তো দাদি, আমি ফিরলে গল্প শোনাবে। আমি ফিরেছি, তুমি ফিরলে না কেন? তার ঠোঁট কেঁপে উঠে, বুকের ভেতর কান্না জমে পাথর হয়ে বসে আছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, আলমারির ছোট্ট সেই কাঠের ড্রয়ারটা টেনে খুলল। দাদির ব্যবহৃত পুরনো চশমাটা, সেই গল্পের নোটবুক, আর এক টুকরো সুতির রুমাল। বিন্দু আঁচলে মুখ থেকে আবার কেঁদে উঠল। শুধু এবার কান্নাটা যেন আকাশ ফাটিয়ে চলে গেল দূরে। সেইখানে হয়তো দাদি শুনছেন। বিন্দুর বুকের কাঁপুনি ঘরজুড়ে যেন শোক ছড়িয়ে পড়ে। বাতাস থেমে থাকে, জানালার পর্দাও যেন নড়ে না। কান্নার শব্দ একসময় থেমে আসে, তবে হাহাকারটা রয়ে যায় নিঃশব্দে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে কেউ দাঁড়িয়ে থাকে। অর্ণ, সাদা পাঞ্জাবিতে, থেমে থাকা মুখ। কোনো শব্দ নেই তার মুখে, চোখে ধরা পড়ে না কোনো স্পষ্ট অভিব্যক্তি।
তবুও সে দাঁড়িয়ে থাকে। দীর্ঘ সময় ধরে এক চিলতে আলো তার মুখ ছুঁয়ে যায়। বিন্দু জানে না সে সেখানে আছে। বিন্দুর মাথা নিচু, চোখ লাল, গলা ভার। অর্ণ তাকিয়ে থাকে, ভাঙা একটা মেয়েকে, তার সত্তার কেন্দ্র হারিয়ে ফেলেছে। তার থামা পা আবার ধীরে ধীরে এক পা এগোয়। চুপচাপ এসে ঘরের ভেতরে দাঁড়ায়। বিন্দু মাথা তুলে তাকায় না, চোখে জল জমে ঝাপসা দৃষ্টি। একসময় অর্ণব খুব নরম ভঙ্গিতে একটা মৃদু আওয়াজ করে ডাকে, উদ্ধৃতি চিহ্ন ডট 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 চড়ুই। সে নিস্তেজ চোখে তাকায়। অর্ণর চোখে কোনো প্রশ্ন নেই, সান্ত্বনার ভান নেই, শুধু নিঃশব্দে সে বলে দেয়, তোমার পাশে আমি আছি। আজ গল্প নেই ঠিকই, কিন্তু আমি আছি। অর্ণ ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। তার মুখে তখনও কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ যেন বলে, সে সব বুঝেছে। বিন্দুর ভাঙা কণ্ঠ, কাঁপা শরীর, চোখের লাল দাগ সব তার দৃষ্টিতে আটকে থাকে। তবু শোকের মাঝে একটা স্পর্শ, নির্বাক, তবু পূর্ণ। সে কিছু বলেনি, তবু তার পাশে বসা মানে ছিল আন্ডারস্কোর শব্দহীন প্রতিজ্ঞা, তুমি একা নও। বিন্দুর গলা শুকিয়ে আসে। ধীরে ধীরে চোখ তোলে, ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে গেলে। অর্ণ একটু নিচু হয়ে বসে পড়ে মেঝেতে। হাত বাড়িয়ে খুব হালকাভাবে ধরে রাখে বিন্দুর হাত। অর্ণ সত্যি ও শক্ত ভঙ্গিতে, গভীর কণ্ঠে, ভেঙে পড়া চলে না। তুই ভাঙলে আমি কে থাকবে তোর জন্য। বিন্দু কিছু বলে না, তার ঠোঁট কাঁপে। অর্ণ চোখে স্থির দৃষ্টি। আমি প্রশ্ন করব না, কারণ আমি জানি শোকের ভাষা নেই। তবু যদি প্রয়োজন হয়, আমার কাঁধটা আছে। বিন্দু এবার একটু সরে গিয়ে তার দিকে তাকায়, চোখে ধরা জল, কিন্তু এখন সেই জলে কিছুটা শান্তি। অর্ণ আরো গভীর স্বরে বলল, তুই নিজেকে দুর্বল ভাবলে ভুল করবি। কারণ দুর্বল হলে কেউ আমার চোখে এতটা অমূল্য হতে পারে না। একটু থেমে আবার বলে, আজ গল্প নেই, চড়ুই। আজ আমি শুধু তোর নীরবতা শোনার জন্য এসেছি। আজ যদি প্রয়োজন হয়, কাঁদতে কাঁদতে আমার কাঁধে মাথা রাখতে পারিস। কারণ আমি আছি, আমি থাকব। বিন্দু অনুভূতিহীন হয়ে বসে আছে, শুধু থেকে থেকে কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসে গুনগুনে কান্নার সুর। বিন্দুর হাত মুঠোয় নিয়ে বিন্দুর হাঁটুর কাছে মেঝেতে বসে রইল অর্ণ, যেন নীরবে মেয়েটির বুক হালকা করার অনুমতি দিল সে। মায়ের রুমে প্রবেশ করতে গিয়ে অর্ণকে দেখে চমকে গেল ফারুকী। অর্ণকে চিনতে বিন্দুমাত্র সময় লাগেনি তার। ঘন ঘন চোখ ঝাপটায় তিনি, হয়তো এটা তার মনের ভ্রম। কিছুক্ষণ আগে মায়ের দাফনের সময়েও অর্ণকে দেখেছে শোক কাতর ফারুকী মনের ভুল ভেবে অতটা খেয়াল করেনি। মায়ের শোকে ভুলভাল দেখেছে হয়তো। অর্ণ এখানে কিভাবে আসবে? সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের পরে বিন্দু যখন সেখানে থেকে পালিয়ে আসলে তারপর তারা তাকে জোর করে ঢাকায় পাঠিয়ে দিল। অর্ণ আসলে কি জবাব দেবে ভেবে রোকেয়া বেগম ফারুকী ভীষণ দুশ্চিন্তায় ছিল, কিন্তু অর্ণ কখনোই স্ত্রীর খুঁজে আসেনি। এটা দেখে তারা এই ভেবে মনে মনে বড্ড শান্তি অনুভব করেছিল, হয়তো সত্যটা লুকিয়ে তারা ভালোই করেছে। নয়তো বিন্দুকে এই বিয়েটা একাই বয়ে বেড়াতে হতো। কিন্তু আজ অর্ণ এখানে হঠাৎ, তাও বিন্দুর এত কাছাকাছি। তবে কি তারা আগে থেকেই একসাথে আছে? বিন্দু জেনে গেছে বিয়ের কথা। কিভাবে সম্ভব? কই বিন্দু তো তাদের কিছু জানালো না। ভদ্রলোক পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর মুখের পানে চাইলেন, হাজেরা বেগমের চোখের মুখেও বিস্ময় প্রকাশ পাচ্ছে। তাদের চোখ মুখ বলে দিচ্ছে তারা কেউই অর্ণকে এখানে আশা করেনি। তাও বিন্দুর সাথে। অর্ণ তাদের দেখেও নড়ল না, আর না মুখে কোনো অপ্রস্তুত কিংবা বিচলিত ভাব আছে। তার মুখবিবর একদম শান্ত গম্ভীর। চাচাকে দেখতেই বিন্দুর কান্না ছিটকে বেরিয়ে এলো বাইরে। সে চাচাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলল, দাদি আমাকে রেখে কেন পালিয়ে গেলে কাকা? কেন একটিবার তাকে শেষ দেখার ভাগ্য হলো না? কেন কেন শেষবারের মতো তার কণ্ঠ শুনতে পেলাম না? কেন আপনারা আমাকে খবর দিলেন না? আমার যে আর কেউ রইল না কাকা, দাদি ছাড়া আমি একা হয়ে গেলাম। ফারুকীর চোখ হতে অশ্রু গড়ায়। বেশ কিছুদিন ধরে ধরেই রোকেয়া বেগম অসুস্থ ছিল, শেষ সময়ে নাতনিকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছিল। বিন্দুর পরীক্ষার জন্য তাকে ইনফর্ম করা হয়নি। সে নিজেও বুঝতে পারেনি তার মায়ের এটাই শেষ চাওয়া হবে। সে বিন্দুর মাথায় হাত বুলিয়ে ভাঙ্গা গলায় বলেন, তোর দাদি তোকে দেখতে চেয়েছিল, তোর পরীক্ষা ছিল তাই তোকে খবর দেয়নি মা। আমি যদি জানতাম আমার মা আমাদের এভাবে ফাঁকি দিয়ে যাবে তাহলে তার শেষ ইচ্ছাটা পূরণ করতাম আমি। কাঁদিস না মা, কাঁদিস না। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি না। আমরা সবাই আছি তোর জন্য। বিন্দু ফোঁপায়,
অর্ণব রুহিকে ইশারা করতেই রুহি এবং বিন্দুর কাজিনরা ওকে হাতে হাতে ধরে নিয়ে গেল। ফারুকী এবার পূর্ণ দৃষ্টিতে অর্ণর দিকে তাকিয়ে অবাক অবিশ্বাস্য গলাতেই বলে ওঠে, উদ্ধৃতি চিহ্ন ডট 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 তুমি। অর্ণর শীতল দৃষ্টি বিন্দুর পানে। ফারুকীর প্রশ্ন কর্ণে যেতেই সে ঘাড় ঘুরিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকায়, তার দিকে গম্ভীর গলায় বলে, দাদি শাশুড়ি মারা গেলে নাতি জামাইয়ের আশাটা কি খুব অস্বাভাবিক কিছু? ফারুকী এবার যেন একটু বেশি অবাক হলো। সে যেই না কিছু বলতে যাচ্ছিল অমনি মারিদ হইহি করে বলে উঠল, আপনার কেমন স্বৈরাচার? শ্বশুর বাড়িতে এই প্রথম মেয়ের জামাই এসেছে, কোথায় তাকে মাথায় তুলবেন? মানছি এই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে নেই, তারপরও আপনি কি করে জিজ্ঞেস করছেন ও এখানে কেন? দিস ইজ নট ফেয়ার, টলি আঙ্কেল। মারিদের কথা শুনে ফারুকী হকচকিয়ে গেল, বিব্রত বোধ করে। একটু চুপ মেরে থেকে তিনি নরম গলায় বলে, হব, আসলে আমি সেভাবে বলিনি। আচ্ছা, আমাকে একটু খোলাসা করে বলো, বিন্দু তোমার সাথে কি করে? কি, তুমি ওকে কোথায় পেলে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি তো কখনো ওর খোঁজ? গলার স্বর নিজের অজান্তেই চড়ে যায় ফারুকীর। অর্ণকে এত স্বাভাবিক দেখে অবাক হচ্ছেন। আর কিছু বলার পূর্বেই অর্ণর বজ্রগম্ভীর রাশভারী স্বরে থেমে গেলেন তিনি। আপনারা ভেবেছেন আমি আসব না, তাকাবো না? ভুল আপনাদের ছিল, আমার নয়। মেয়েকে বিয়ে দিলেন, আবার পালিয়ে যেতেও বাধ্য করলেন। আপনারা ভেবেছেন ছেলেটা ফিরে তাকাবে না, কারণ আপনাদের মতে সে পুরুষ, ভুলে যেতে জানে, চাপা দিতে জানে। তাই না? ফারুকী কাঁধের চাদরটা একটু শক্ত করে জড়ান, কণ্ঠে স্পষ্ট আশঙ্কা। আমরা ভেবেছিলাম ওকে রক্ষা করছি। তুমি যদি তখন রক্ষা, রক্ষা বলতে আপনি কি বোঝেন? কোনো কিছু না জেনে না বুঝে একটা মেয়েকে জোর করে ঠেলে দিয়েছিলেন অজানার মধ্যে। তার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পবিত্র বন্ধন সম্পর্কেও অবগত করেননি। কে বলেছে অর্ণ আসেনি? আমরা এসেছিলাম, দাদি বিন্দুর ঠিকানাটা পর্যন্ত দিতে পারেনি। মেয়েটি জানতেই পারে না তার জীবনের এত বড় একটা কথা লোকচক্ষুর আড়ালে পাঠিয়ে দিলেন। এটা কি রক্ষা? সাদির এমন কথা শুনে ফারুকী কিঞ্চিত অনুতপ্ত হলেন। তিনি নরম গলায় বলেন, সেদিন আমরা যেটা করেছি সেটা অন্যায় বাবা, কিন্তু তারপর তুমি কখনো জানতে আসনি। তাই বউ কাছে থাকতে তাকে শ্বশুর বাড়ি খুঁজব কোন দুঃখে? অর্ণর কথা শুনে ফারুকী হতবাক হলো। কাছে থাকে মানে কি? তিনি থমথমে গলায় জিজ্ঞেস করলেন, মানে ও তো ওর মায়ের কাছে ছিল। আজ শুধু সুখ জানাতে এসেছি, হিসেব করতে না। আমি এসেছি কারণ আমি অধিকার ছাড়িনি। বউয়ের দুঃখের সময় যদি তার পাশেই না থাকতে পারি তাহলে আমি কিসের স্বামী? সাজদাদ রেজা আর মীরা ফটকের সামনে দাঁড়িয়ে শুনছিল। তারা কথার আগামাথা কিছুই বুঝল না। ওদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে তারা সবাই পূর্ব পরিচিত। কাজের সূত্রে পরিচয় হলে এসব কেন বলবে? সাজদাদ রেজা বোঝার জন্য বলে, কার শ্বশুর বাড়ি এটা? ফারুকী ভাই, ওদের আগে থেকেই চিনেন নাকি? ওদের মানে আপনিও ওদের চিনেন? ফারুকীর চোখ মুখে প্রশ্নর ভার। সাজদাদ রেজা অর্ণকে দেখিয়ে বলল, এটা আমার ছেলে, লেফটেন্যান্ট কর্নেল শেখ মফিল অর্ণ। আর ও পাশে যে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমার ভাগিনা সমৃদ্ধ সাদি। ওদের সঙ্গে যে মারিদ, তিনজনই ভালো বন্ধু, একসাথে কাজ করে। ফারুকী অবাক চোখে অর্ণর দিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে, গলা কাঁপানো স্বরে বলল, শেখ নফিল, অর্ণ, আপনার ছেলে? আমার ছেলে? এক মুহূর্ত ফারুকী দাঁড়িয়ে থাকেন নিথর। ঘরজুড়ে হঠাৎ নিঃশব্দতা নেমে আসে। ফারুকীর চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে, মাথায় যেন একঝাঁক বাজ পড়ে। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন চৌকিতে। এমনিতে সে মায়ের শোকে কাতর, তারপর এত বড় চমক তিনি সামলে উঠতে পারছে না। অর্ণ কর্নেল এটা বিয়ের দিন তাকে বলেছে। বিন্দু চলে যাওয়ার পর যখন অর্ণ কখনোই স্ত্রীর খোঁজে আসেনি তখন তারা বুঝছে অর্ণ অত বড় ঘরের ছেলে, বড় অফিসার, নিশ্চয়ই তাদের মেয়েকে তুচ্ছ চোখে দেখে বিয়েটা এড়িয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এটা কি হলো? ভদ্রলোক বুকে হাত দিয়ে বসে রইল। হাজেরা বেগম স্বামীর বুকে পিঠে মেসেজ করতে লাগলো। তার চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে। সাজজাদ রেজা আর মীরা একে অপরের দিকে তাকায়। হঠাৎ ফারুকীর কি হলো? এখানে যে খাবলা আছে বুদ্ধিমান সাজজাদ রেজার বুঝতে বাকি নেই। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফারুকী ভাই? আমাকে একটু ক্লিয়ার করে বলেন। ফারুকী দীর্ঘ এক নিঃশ্বাস ফেলেন, তারপর কাঁধের চাদর শক্ত করে জড়ান নিচু গলায়, যেন নিজেকেই উদ্দেশ্য করে বলেন, বাহ, জীবন তো বড়ই খেলা করে আমাদের সঙ্গে।
রেজা ভাই। আমি তার মুখের দিকে তাকিয়ে হিসেব খুঁজছিলাম, সে তো নিজের হিসেব আগে ঠিক করে রেখেছিল। আমরা যারা সত্যি লুকাতে গিয়ে মানুষটা ভুল বুঝে ফেলেছিলাম, ভাবিনি যার সামনে পর্দা টেনেছিলাম, সে একদিন আলোর মতো সামনে এসে দাঁড়াবে, এত শক্ত হয়ে, এত সত্য হয়ে। আমরা তো তাকে ভয় পেয়েছিলাম, রেজা ভাই। অর্ণ নামে এক ছেলে, অপরিচিত, দুর্দান্ত, কট্টর। আমরা ভুলে গেছিলাম সে শুধু পুরুষ না, সে একটা দায়িত্ব। আর আজ সে এসে দাঁড়ালো ঠিক ওই দায়িত্বের দাবিতে। আজ তারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, নিজের প্রাপ্যটা চুপচাপ ফেরত নিতে। কি অদ্ভুত না? আমরা ভাবতাম মেয়েটাকে বাঁচিয়েছি, আসলে হয়তো ওর সব কিছু কেড়ে নিয়েছিলাম। মীরার অস্থিরতার সৃষ্টি হয়, সে জিজ্ঞেস করে, কি ভুল করেছি আমরা ছোট ভাই? কিসের সত্যি, অর্ণর কিসের প্রাপ্য, কিসের দায়িত্ব? ফারুকী কিছুটা ক্লান্ত দৃষ্টিতে অর্ণর দিকে তাকায়। সেদিন যে অজানা ছেলের সাথে বিন্দু অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল, সেই ছেলেটাই হচ্ছে আপনাদের শেখ নফিল অর্ণ। সাজ্জাদ, রেজা, মীরাদু জনে স্তব্ধ। নিস্তব্ধতায় ঢেকে গেল ঘর, শুধু ঘরের কোনায় দাদির পুরনো দেয়ালঘড়ির কাঁটা চলতে থাকে। ঘরের ভেতর মুহূর্তে ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে। মীরার মাথায় আকাশ ভেঙে পড়ল, মৃদু কাঁপছেন, ঠোঁটে কথা আটকে আছে। তিনি বাক্রুদ্ধ হয়ে বলে, এটা আপনি কি বলছেন ছোট ভাই? আমি কি বলছি? ওরা তিনজনই সেদিন উপস্থিত ছিল। আল্লাহর কালেমা পড়েই সেদিন ওদের বিয়ে হয়েছিল। দুনিয়া দুলে উঠল যেন। মীরা রিয়েকশন দিতেই ভুলে বরফের ন্যায় জমে যায়। বিন্দুর বিয়ে হয়েছিল সেটা সে জানে, সেই বলেছিল কথাটা বিন্দুর থেকে আড়ালে রাখতে। সে রাজি ছিল না মেয়ে সেই ছেলের সাথে দিতে, চেনা নেই জানা নেই কোথাকার কোন ছেলে। কি ভরসায় মেয়ে দিবে? অর্ণ বিন্দুর অজ্ঞাত বর কল্পনাও করেছে। অর্ণর ব্যবহারে ও কখনো বুঝতে পারেনি। বিগত 9 মাসের হিসাব নিকাশ করতে শুরু করল ভদ্রমহিলা, সন্দেহজনক কিছুই পায়নি। বিন্দু অর্ণর স্ত্রী, এটা তো অর্ণর কোনো কর্মেই বোঝার উপায় নেই। সাজ্জাদ, রেজা বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, সে চটজলদি কিছু বলল না, শুধু ছেলের দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করছে। অর্ণর মুখবিবর শান্ত, স্বাভাবিক স্বভাব, সুলভ গম্ভীর। ফারুকীর ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বেরোয় না। ফারুকী চোখ মুছতে মুছতে গলা কাঁপা কাঁপা বলল, উদ্ধৃতি চিহ্ন ডট ডট ডট। ওরা ওদের মতোই ঠিক ছিল। আমরা আমরাই ভুল করেছিলাম। আমরা ওদের বিয়েটা লুকিয়ে গেছি। বিন্দুকে জানায়নি কিছু। তুমি যদি চাও, তবে শাস্তি যা লাগে আমার জন্যই হোক। চোখের দৃষ্টি স্থির অর্ণর, কণ্ঠে আগুন নেই, কিন্তু ভয়াবহ ঠান্ডা। অর্ণ অত্যন্ত সংযত অথচ বজ্রগম্ভীর স্বরে সুথাল। আমি শাস্তি চাই না, তবে আপনারা যা চেয়েছিলেন সেটা আমি হতে পারিনি। ভুলে যাওয়া একজন পুরুষ, নির্বিকার স্বামী, চুপচাপ চলে যাওয়া এক অচেনা নাম। আমি ওর পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছিলাম। আপনারা না জানলেও আমার ঈমান জানে, আমি জানি। আমি ওকে ভালোবাসি কিনা, সেই প্রশ্নের উত্তর আজ জরুরি না। কিন্তু আমি ওর স্বামী, এই পরিচয় মুছে ফেলার অধিকার কারণ এই। ও যখন কাঁদবে, আমি পাশে থাকব। ও যখন ভেঙে পড়বে, আমি ওকে টেনে তুলে দাঁড় করাবো। কারণ আমি তাকে ছুঁইনি কখনো, তবু তাকে আমার নাম দিয়েছি। এই নামের সম্মান আমি নিজ হাতে রাখব। কারণ আমি অর্ণ, আমি ওর স্বামী, এই সত্যের ভার আমি আজীবন বয়ে বেড়াবো। কে সেটা মানুক বা না মানুক, আমি আমার জায়গা ছাড়ব না। আর যদি কেউ সেটা সরাতে চায়, তবে তাকে আমাকে ঠেলে সরিয়ে দিতে হবে। নিজের বাক্যে শেষ করেই চুপচাপ চলে যায় অর্ণ। দরজার ফাঁক দিয়ে একটা হালকা বাতাস ঢুকে পড়ে, যেন ভারসাম্য কিছুটা বদলালো এই বাড়িতে। রাতের গভীরতা ছুঁয়ে গেছে। দাদির জানাজার পর সবাই নিঃশব্দ, শুধু ঘরের এক কোণায় বিন্দু বসে আছে চুপচাপ। জানালার ফাঁক বলে ছাকছাক করে ঢুকে পড়া চাঁদের আলোয় তার চোখে ঝিকমিক করে অশ্রু। রুহি থালে অল্প স্বল্প কটা ভাত মেখে নিয়ে ধরল বিন্দুর মুখের কাছে। বিন্দু নিল না। রুহি জোর করে 2 লোকমা খাইয়ে দিল। সারাদিন ধরে কিছুই খায়নি মেয়েটি। সব খেল না। অল্প কটা খাওয়া শেষে করে রুহি বলল, এখানে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ভালো লাগবে। বিন্দু বিনা বাক্যে রুহির কোলের উপর শুয়ে পড়ল। রুহি আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই কিছুক্ষণের মধ্যেই বিন্দু ঘুমিয়ে পড়ল। রুহি আস্তে করে ওর মাথাটা বালিশে রেখে ফ্যানের বাতাস বাড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। টিনের চৌচালায় একটা ঘর, সামনে একটা রুম, মাঝখানে আর পিছনে একটা বারান্দা।
ঘরের দুপাশে রয়েছে আরো দুটি বড় সাইজের বারান্দা। কাঠের পাটাতনে মাচার উপর করেছে দুটি রুম, সবটাই টিনের। সামনের খোলা বড় রুমটায় দুই সাইডে দুটি কম দামের খাট, একপাশে দিয়েছে অর্ণ আর সাদিকে, অন্য পাশে অভি আর মারিদ। বাড়ির মহিলাদের ফারুকি করার নির্দেশ দিয়েছেন অর্ণ এবং তার পরিবারের সমাদর করার। বিন্দু জানুক বা না জানুক তারা তো জানে অর্ণ বাড়ির জামাই, তিনি সেটা কিভাবে এড়িয়ে যাবেন, যেখানে অর্ণ নিজে এই বিয়েটা মানে। যদিও অর্ণকে সবার মধ্যে ঘুমাতে দেয়া নিয়ে সে বেশ সংশয়ে ছিল, তবে সেটা অর্ণর সঙ্গে কথা বলে হালকা হয়েছে। ফারুকি যখন কিছুটা সংকোচ গলায় জিজ্ঞেস করল, তোমার সঙ্গে একটু কথা ছিল বাবা। অর্ণ বাহিরে কাঠের বেঞ্চে বসেছিল, সঙ্গে ছিল সাদিরা। অর্ণ ফারুকির চোখে তাকিয়ে নরম গলায় বলল, শিওর, বলুন। তোমরা কি ঢাকায় একসঙ্গে ছিলে? হ্যাঁ, ওরাও একসঙ্গেই থাকে, কেন বলুন তো? ফট করে বলে উঠল মারিদ। অর্ণর শীতল দৃষ্টি সজল হয়ে এলো। তার তুখুর মস্তিষ্ক ফারুকির কথার মিনিং ধরে ফেলল চট করে। সে রাশভারী গম্ভীর স্বরে সুথাল, ডোন্ট ওরি আঙ্কেল, আমরা একই বাসায় থাকি, এক ঘরে নয়। আর একটা কথা, যেভাবে আছে থাকুক, এই মুহূর্তে ওকে কিছু বলার প্রয়োজন নেই। আমারটা আমি বুঝে নিব। ফারুকি অর্ণর সোজাসাপটা জবাবে বিব্রত বোধ করলেও নিজেকে সামলে নিলেন। কথাটা হয়তো তার জিজ্ঞেস করা উচিত হয়নি, তবে বাড়িতে দাদা নানি এমন কেউ নেই যে অর্ণকে কথাটা জিজ্ঞেস করবে। তাকেই জিজ্ঞেস করতে হলো সেই। ফারুকির দুটো যমজ মেয়ে মণি মুক্তা 9-এ পড়ে। রুহি রাতে খাওয়া দাওয়া করে তাদের সঙ্গে বাইরে বেরিয়েছে। বাড়িতে আরো 4টি ঘরে আছে মধ্যখানের বড় একটা উঠান। গ্রামের বাড়ি যেমন হয় আর কি। ঘরের চৌকাঠে জ্বলছে একটি এনার্জি লাইট, তার আলোয় আশেপাশে অনেকটাই আলোকিত। বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও কেমন নির্জনে নিস্তব্ধ। থমথমে পরিবেশ, মৃদু বৈরী হাওয়া, বাহিরে বেশ ভালোই লাগছে রুহির। ভেঙে চুরমার হয়ে যাওয়া বিন্দুকে দেখতে বড্ড অসহায় লাগছে। বিন্দুকে এতটা ভেঙে পড়তে সে কখনো দেখেনি। উঠোনে কুয়াশা ভেজা বাতাস, হালকা ঠান্ডা। রুহি ছাউনির এক কোণে বসে আছে, মনটা যে আজ একেবারে অচেনা পথে ঘুরে বেড়াচ্ছে। দূর থেকে সাদিকে আসতে দেখা যায়। তার চোখে গ্লানি, হাঁটার গতি মন্থর। সেই মুহূর্তে রুহির চোখ পড়ে যায় ওর দিকে। এক মুহূর্ত, শুধু একটুখানি চাহনি, কিন্তু তাতে জমে থাকা অভিমান কেঁপে ওঠে। দৃষ্টি ফিরিয়ে নিল রুহি। সাদি থেমে যায় একটু দূরেই। ধীরে, নিচু গলায় ডাকে, হাঁপানি রুগী। রুহি শুনেও না শোনার ভান করে, যেন কথা বলাটা জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাদি আরও কাছে এসে দূরত্ব বজায় রেখে নরম গলায় বলে, এখানে বসে আছিস যে, শরীর ভালো? হুম। না চাইতেও ছোট্ট উত্তর দিল মেয়েটি। সাদি রুহির এই ইগনোর সহ্য করতে পারছে না। হঠাৎ রুহির তাকে অ্যাভয়েড করা বুঝতে পারছেন না সে। আমাকে ইগনোর করছিস তুই? সাদির কথা শুনে রুহি চোখের পাতা উল্টায়। চোখে জল নেই, কিন্তু অভিমান ছড়িয়ে আছে মুখের রন্ধ্রে রন্ধ্রে। গলার স্বর চেপে, ঠোঁট শক্ত করে নরম অথচ ঠান্ডা গলায় সে বলে, আপনাকে ইগনোর করব কেন? মান অভিমানের তো কোনো সম্পর্ক নয় আমাদের। তাছাড়া আমার ইগনোরে তো আপনার দিন থেমে থাকবে না। সাদি চুপ, বুকের ভিতরটা কেমন শূন্য হয়ে আসে। রুহির কণ্ঠে এমন শক্ত কথা কখনো শুনেনি সে। রুহি উঠে দাঁড়ায়। সে চোখ তুলে তাকায় না। ধীরে ধীরে হাঁটতে থাকে ঘরের ভেতরে। কিন্তু সাদির পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তার গা দিয়ে যে হালকা অভিমানী কষ্টের গন্ধ ভেসে যায়, সেটা সাদিকে নিঃশেষ করে দেয়। সাদি পিছন থেকে তাকিয়ে থাকে। সাদি নিজের মনে ফিসফিস করে, ভুল বললি কলিজা, তুই যে আমার জীবনে কি সেটা তুই নিজেও জানিস না। ওকে না দেখেই দিনটা শেষ হয়নি কখনো। হাঁপানি রুগী। রুহি কিছু শোনে না, কিংবা শুনেও শোনেনি দেখায়। অভিমানের পাহাড় সে বয়ে বেড়াচ্ছে বুকের ভিতর। প্রকাশ নেই, কিন্তু এক চাহনিই বলে দেয়। ভালোবাসা যত গভীর, অভিমান তত তীব্র। পরদিন সকাল। গায়ের বাতাসে রোদের ঘ্রাণ, ঝিমুধরে হাঁটু গেড়ে সেচ দিচ্ছে কিষানেরা, দূর থেকে ভেসে আসে নামাজের সুর। কিন্তু ওই বাড়িটার ভেতর যেন এখনো রাতেই। বিন্দু আয়নার সামনে বসে, চোখের নিচে কালি, মুখে মলিনতা। পেছনে চুপচাপ দাঁড়িয়ে বিন্দুর চুল আঁচড়ে দিচ্ছে রুহি, বিন্দুর লম্বা চুলগুলো জট পাকিয়ে যাতা অবস্থা। দুজনের মাঝখানে নিঃশব্দ সুর বেজে চলেছে, বিন্দুর কথা বলতে ইচ্ছে করছে না। আর রুহি কি বলবে ভেবে পাচ্ছে না। রুহি চোখ তুলে তাকালো সামনে আয়নাতে, স্বচ্ছ কাচের আয়নায় বিন্দুর অবয়ব স্পষ্ট। মলিন মুখখানি ভাষাহীন শূন্য দৃষ্টি। রুহি ধীরে বলে, তুই ঠিক আছিস ফুল?
যদিও এমন প্রশ্ন করাটা বড্ড বেমানান, রুহিও যেন বলার জন্য খুঁজে পাচ্ছে না কিছু। বিন্দু মাথা নাড়ে, একরকম ভাঙা স্বর ফুটিয়ে বলে, হুম। রুহি আর কিছু বলে না। আয়নার নিজের প্রতিফলনের সঙ্গে অন্যর প্রতিচ্ছবি দেখে নড়েচড়ে ওঠে বিন্দু। জানালার বাইরে বারান্দার কিনারায় দাঁড়িয়ে রয়েছে অর্ণ, সাদা পাঞ্জাবি, চোখে গাম্ভীর্য, ঠোঁটে সেই পরিচিত অনড় ভঙ্গি। ঠিক তখনই বারান্দা দিয়ে ভেতরে ঢুকছে না হাজেরা বেগম, ফারুকী আর কয়েকজন আত্মীয়, যাদের চোখে স্পষ্ট অস্বস্তি। পেছনে পেছনে হাঁটছে একজন মধ্যবয়সী মহিলা, কানে কানে কারোর সঙ্গে ফিসফিস করে বলছে, ওই ছেলেটা সে না যার সাথে বিন্দুর বিয়ে হয়েছিল। আরেকটা মহিলা ফিসফিসিয়ে যোগ করে বলল, আরে আপনি জানেন না, শহর থেকে আসা ওই ছেলেটাই তো বিন্দুর বর। বিন্দুর কপাল খুব ভালো বলতেই হয় বুঝলেন ভাবি, না হলে কি এমন সোনার হরিণ পায়।